নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন। ইসলামী বিশ্বে বিজ্ঞান চর্চা এতটা পিছিয়ে কেন? তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি। ভিডিওটা শেষ অবধি দেখুন। ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে। মনে করলে এই লিংকে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভবিষ্যতের ভাবনা থেকেই এই অনুরোধটা করতে হচ্ছে। এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে। ইসলামী বিশ্বে বিজ্ঞান চর্চা এতটা পিছিয়ে কেন, এই বিষয়ের উপর আজকের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি গণহত্যায় সারা বিশ্বের শান্তিকামী মানুষ আজ বিক্ষুব্ধ। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই গণহত্যা বন্ধের দাবিতে রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশ সহ পৃথিবীর মুসলমান প্রধান এবং মুসলমান শাসিত দেশের সাধারণ মানুষ সঙ্গত কারণেই এর বিরুদ্ধে নানা রকম কর্মসূচি পালন করছে। কিন্তু অত্যন্ত লজ্জার হলেও এটা সত্যি কথা যে সৌদি আরব সহ পশ্চিম এশিয়ার কোনো মুসলমান রাষ্ট্র ইসরায়েলি এই গণহত্যার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেনি। 2022 সালের একটা হিসেব মতে পৃথিবীতে যে শতকরা 25.8% মুসলমানের বসবাস, তাদের জন্য এটা যে অবধারিত ছিল সেই বিষয়ে বিশ্বের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত মুসলমান পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম 5-এর দশক থেকেই সেটা নিয়ে সাবধান করে এসেছেন। তার যুক্তিপূর্ণ সাবধানবাণীর প্রেক্ষিতে কিছু তিক্ত কথা আজ বলতেই হচ্ছে। কারো কারো কাছে এই প্রতিবেদনের বক্তব্য হয়তো খুব খারাপ লাগবে, এটা জানি, কিন্তু তার সেই সাবধানবাণীর সত্যতা আজ পৃথিবীর প্রতিটা কোনায় মানুষ আজ বুঝতে পারছে। আব্দুস সালামের সাবধানবাণী। 1952 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করার পর আব্দুস সালাম সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তিনি সেখানেই থাকবেন নাকি দেশে ফিরে আসবেন, এই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। মাতৃভূমি পাকিস্তানের প্রতি আকর্ষণে তিনি দেশেই ফিরে আসেন এবং পাঞ্জাব সরকারি কলেজ এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। কিন্তু পাকিস্তানে তখন কাদিয়ানি বিরোধী আন্দোলন দাঙ্গার রূপ নিয়েছে। 1953 সালে মৌলানা মওদুদির নেতৃত্বে কাদিয়ানি সম্প্রদায়ের বহু মানুষকে তখন হত্যা করা হয়েছে বা হত্যা করা হচ্ছে। আব্দুস সালাম ওই কাদিয়ানি সম্প্রদায়েরই মানুষ ছিলেন, যাকে পরবর্তীতে কোনো মুসলিম সংগঠন মুসলিম সম্প্রদায় নয় বলে ঘোষণা করা হয়েছে। কাজেই তিনি পুনরায় 1954 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে যোগ দেন। সেখানে থেকে তিনি তৎকালীন তৃতীয় বিশ্বের বিশেষ করে মুসলমান দেশগুলোতে বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার উন্নয়নের চেষ্টা করতে থাকেন। তিনি বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিজ্ঞান সম্মেলনে বক্তৃতায় একটা আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিতের একটা গবেষণা কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করে চলেন। অবশেষে ইতালি সরকার এবং অন্যান্য দেশের আর্থিক সহায়তায় ট্রিয়েস্টে গড়ে তোলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স। তিনিই ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম পরিচালক। তিনি এই প্রতিষ্ঠানকে উন্নত অনুন্নত উত্তর দক্ষিণের সকল দেশের গবেষকদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। সব দেশের পদার্থবিজ্ঞানের গবেষকদের এক মিলন কেন্দ্রে পরিণত হয় পৃথিবীর গবেষণা কেন্দ্রে। সেই কেন্দ্রের মাথায় বসে পৃথিবীর প্রতিটা দেশের বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর গবেষণাগারে কি কাজ হচ্ছে সেই হিসাব থাকতো তাঁর নখদর্পণে, আব্দুস সালামের নখদর্পণে। পাকিস্তান সহ সমস্ত মুসলমান প্রধান এবং মুসলমান শাসিত দেশগুলোর প্রতি তার এক আলাদা দুর্বলতা বরাবরই ছিল। এই দেশগুলোতে বিজ্ঞানের গবেষণা নেই বললেই চলে। তাই তিনি গভীর কষ্টের সঙ্গেই লিখেছেন, অফ দ্য মেজর সিভিলাইজেশনস অন দিস প্ল্যানেট, সায়েন্স ইজ দ্য উইকেস্ট ইন দ্য ইসলামিক কমনওয়েলথ। আনফর্চুনেটলি some of us Muslims believe that while technology is basically neutral and its
excesses can be tempered through an adherence to the moral precepts of Islam. Science on the contrary value loaded, অর্থাৎ তারা বিশ্বাস করে যে আধুনিক বিজ্ঞান মানুষকে যুক্তিবাদের দিকে নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তা নাস্তিকতায় পৌঁছে দেবে। মুসলিম মনীষীদের এই বিজ্ঞান বিরোধিতার বিরুদ্ধে আব্দুস সালাম জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গিয়েছেন। তিনি ইসলামে জ্ঞান বিজ্ঞান চর্চার সঙ্গে বিশ্বের অন্যান্য ধর্মের, বিশেষ করে ইসরায়েলে বিজ্ঞান চর্চার তুলনা করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এর পরিণতি মুসলমানদের জন্য সুখকর হবে না, সুখকর হতেই পারে না। তার সেই ভবিষ্যৎবাণীর সত্যতা আজ মুখ বেদান করে মানব সভ্যতার সামনে এসে উপস্থিত হয়েছে। তিনি কাদিয়ানি সম্প্রদায়ের ছিলেন বলে ফলে যাওয়া তার কথাটা তো আর অমান্য করার উপায় নেই। এখন 2022 সালের একটা সমীক্ষায় দেখা যায় যে বিশ্বের লোক সংখ্যার 25.8% মানুষ মুসলমান এবং ইহুদিদের অনুপাত মাত্র 0.2%। 1948 সালে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় ওই মুষ্টিমেয় ইহুদি প্রধান রাষ্ট্রের কাছেই বিশাল মুসলমান সম্প্রদায় মার খেয়েই চলেছে। 1967 সালে মাত্র 6 দিনের যুদ্ধে তারা মিশরীয় বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল। ইসরায়েল আজ মরণ কামড় দিয়েছে কি না, গাজা এবং ফিলিস্তিন তারা দখল করবেই। গত 77 বছর ধরে তারা নিজেদের বিজ্ঞান এবং নিজেদের প্রযুক্তিকে সেইভাবেই সাজিয়েছে। তথাকথিত সভ্য পৃথিবী নীরবে তা পর্যবেক্ষণ করছে। আব্দুস সালাম নানাভাবে এই ভয়ঙ্কর পরিণতির কথা বারবার ইসলামী বিশ্বের কাছে তুলে ধরেছেন। তিনি 1960 সালের দিকে তৈরি হওয়া দুটো বিশাল স্থাপত্যের কথা মনে করিয়ে দিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি এইগুলো মনে করিয়ে দিয়েছেন। সেই দুটো স্থাপত্যের মধ্যে একটা পূর্ব গোলার্ধে ভারতের তাজমহল এবং অন্যটা পশ্চিমের সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডনে। দুটোই সেই সময়ের স্থাপত্য এবং প্রকৌশলী জ্ঞানের চূড়ান্ত নিদর্শন। কিন্তু প্রায় একই সময়ে তৃতীয় আরেকটা কীর্তিস্তম্ভ নির্মিত হয়েছিল, সেটা স্রেফ পশ্চিমে, যার কোনো জুড়ি ভারতের মুঘল আমলে নেই। সেটা হলো নিউটন এর প্রিন্সিপিয়া, যা 1687 সালে মুদ্রিত হয়। তিনি তাজমহল তৈরির যে প্রযুক্তি, তার ভবিষ্যৎ নিয়তির সঙ্গে নিউটনের প্রিন্সিপিয়ার তুলনা করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গেই বলেছেন যে 1757 এবং 1857 সালে আদতে প্রিন্সিপিয়াই জয়লাভ করেছিল। শাহজাহান এবং তার উত্তরসূরিবৃন্দ লজ্জাজনকভাবে প্রিন্সিপিয়ার কাছে পরাজিত হয়েছিলেন। এই উদাহরণ উল্লেখ করে আসলে যে বার্তাটা তিনি পৌঁছে দিতে চেয়েছেন তা হলো, বিজ্ঞান চর্চাহীন প্রযুক্তি আমদানি করে কোনো দেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলমান প্রধান এবং মুসলমান শাসিত দেশগুলোতে বক্তৃতায় বারংবার এই কথাটা দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন। উল্লেখ করেছেন পাকিস্তানের, বলেছেন আমাদের প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তি আমরা কিনে থাকি, আমরা তৈরি করতে পারি না, আমরা কিনে থাকি, আমাদের নিজস্ব কোনো প্রযুক্তি নেই। নিজের দেশে তার নিজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন সেখানে আমার কিছুই করার নেই, দেশজ উন্নয়ন সেখানে অনুপস্থিত। আমি স্রেফ আরও কিছু পদার্থ বিজ্ঞানী উৎপাদন করতে পারতাম, তারা শুধু শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করতেন। দেশে শিল্পায়নের অভাবে তারা গবেষণাগার সুযোগ বঞ্চিত হয়ে বিদেশে পাড়ি জমাতেন। এইভাবেই ভালো ভালো মাথা বিদেশে পাচার হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না, লিখেছিলেন, বলেছিলেন আব্দুস সালাম, পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিজ্ঞানী। আব্দুস সালাম ইসলামী বিশ্বে বিজ্ঞান চর্চার পতনের কারণ খুঁজেছেন। তার মতে দ্বাদশ শতাব্দীতেই ইসলামী বিজ্ঞানের পতন শুরু হয় এবং পরবর্তী 250 বছরে সেই পতন সম্পূর্ণ হয়। পতনের কারণ কি? তার মতে প্রথমত মুসলমান সমাজের অন্তর্মুখীনতা এবং বিজ্ঞান সংগঠনগুলোর সঙ্গে বিচ্ছিন্নতা, এবং দ্বিতীয়ত সৃজনশীলতার প্রতি, তকলিদের প্রতি অনুৎসাহ, ধর্মীয় অসহিষ্ণুতা, বিচ্ছিন্নতাবাদী রাজনীতি এবং নিজেদের মধ্যে ভয়ঙ্কর হানাহানি সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে।
1984 সালের এপ্রিল মাসে লেখা একটা প্রবন্ধে আব্দুস সালাম ইসলামী দেশগুলোর বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চার তুলনামূলক আলোচনার সুবিধার্থে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানদের 6টা ভৌগোলিক অঞ্চলে ভাগ করেছেন। 1, আরবীয় উপত্যকা এবং উপসাগরীয় অঞ্চল। 2, উত্তর আরবীয় অঞ্চল অর্থাৎ সিরিয়া, জর্ডন, লেবানন এবং ফিলিস্তিন। 3 হচ্ছে তুরস্ক, মুসলমান মধ্য এশিয়া, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান। 4, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত এবং চীন সহ। 5, উত্তর আফ্রিকার আরব দেশসমূহ এবং 6, অ-আরবীয় আফ্রিকার দেশসমূহ। 1983 সালের 10 থেকে 13 মে ইসলামাবাদে অনুষ্ঠিত সায়েন্স কমিশন অব দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সে জানা যায় যে সমগ্র ইসলামী বিশ্বে কর্মরত বিজ্ঞান এবং প্রযুক্তিবিদের সংখ্যা হলো মাত্র 68,000। মাত্র 68,000। তুলনায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে এই সংখ্যাটা ছিল 1,05,00,000 এবং জাপানে 4 লক্ষ। বেইরুটের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমবি জাহালান এর গবেষণায় উঠে আসে যে আন্তর্জাতিক প্রেক্ষিতে পদার্থবিজ্ঞানের গবেষণায় মুসলমানদের উপস্থিতি মাত্র 1.1%। ওই 1983তেই 24 মার্চ নেচার পত্রিকায় ফ্রান্সিস গাইলস প্রশ্ন তোলেন যে হোয়াট ইজ রং উইথ মুসলিম সায়েন্স। উত্তরে বলেন 1000 বছর আগে ইসলামী জগৎ বিজ্ঞানে, বিশেষ করে গণিত এবং চিকিৎসা বিজ্ঞানে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল। তারা বাগদাদ এবং দক্ষিণ স্পেনে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী সেখানে আসত। শাসক শ্রেণী জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত থাকতে ভালোবাসতেন। একসঙ্গে কাজ করতেন ইহুদি, খ্রিস্টান, মুসলিম বিজ্ঞানীরা। আজ সেসব স্বপ্ন মনে হয়। তেল আবিষ্কারের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নয়নের প্রচুর সম্ভাবনা ছিল, কিন্তু তারা বিপুল অর্থ খরচ করে পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। সৌদি আরবের মতো ধনী দেশগুলোই বিজ্ঞানের জন্য তাদের কোনো সময় নেই বিজ্ঞানের জন্য। ব্যবসা বাণিজ্য পুরোপুরি আমদানিকৃত প্রযুক্তির ওপর নির্ভরশীল। মৌলিক কোনো বৈজ্ঞানিক গবেষণার ধারা গড়ে ওঠেনি সেখানে দেশজ বিজ্ঞানের শিকড় গড়ে ওঠা এখন অসম্ভব। ওই একই নেচার পত্রিকায় আরও একটা প্রবন্ধে জানা যায় যে ইসরায়েলের ন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দাবি জানায় যে তাদের দেশের জন্য আগামী 1995 সালে 86,700 জন বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদের প্রয়োজন হবে। 1974 সালে ইসরায়েলে এই সংখ্যা ছিল 34,800 জন। সারা পৃথিবী থেকে বিভিন্ন মেয়াদের গবেষণার জন্য প্রতি বছর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সে যেতেন গবেষকবৃন্দ। 1970 থেকে 1985 সালের মধ্যে পাকিস্তান থেকে গিয়েছিলেন 418 জন, বাংলাদেশ থেকে 206 জন, সৌদি আরব থেকে মাত্র 60 জন, কুয়েত থেকে 92 জন এবং ভারত থেকে 1286 জন। পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে যে প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশ সহ সমগ্র মুসলমান বিশ্ব আজও বিজ্ঞান চর্চার বিপরীত স্রোতে ভেসে চলেছে। উপসংহারে তাই বলাই যায় যে বিজ্ঞান চর্চায় ব্যস্ত থাকা ইরানের মতো কয়েকটা মাত্র দেশ বাদ দিয়ে বাকি বেশিরভাগ মুসলিম দেশ, এমনকি মোহাম্মদ বিন সালমানের কথিত ধনী দেশ ইসলামী দেশ সৌদি আরবও গাজার মতো পরিণতির অপেক্ষায় বসে আছে, ফিলিস্তিনের গাজার মতো পরিণতির অপেক্ষায়। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মূলধারার গণমাধ্যম বা মেইন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না বললেই চলে। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে। উপর মহল থেকে তাদেরকে যা কিছু শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে
যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয়, গদি মিডিয়ার বেশিরভাগ অংশ বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে তারা। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিসার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।